নিজের হবু বর হিসেবে সেনাবাহিনীর মেজর অভিক চৌধুরীকে দেখেই চমকে উঠল সুনীতি। যে লোকটাকে জমের মতো ভয় পায়, যার আশেপাশে কয়েক সেকেন্ড থাকলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাকে কিনা আজীবন সহ্য করতে হবে। সুনীতি আর ভাবতে পারল না, দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি এই বিয়েটা করতে পারবো না। সুনীতির বাবা সামিউল খন্দকার যেন মেয়ের কথা গ্রাহ্যই করলেন না, বেশ হাসি মুখেই বললেন, এটা মজা করার সময় নয় সুনীতি, আমরা এখানে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি। সুনীতির এবার কান্না পেয়ে গেল। নিজের বাবা যদি এমন করে তাহলে সে কাকে বোঝাবে? এ ভেবে একবার আর চোখে তাকালো অভিকের দিকে। অভিক পুরো ভাবলেশহীনভাবে বসে আছে, যেন কি হচ্ছে তাতে তার কোনো পরোয়াই নেই। সুনীতি মনে মনে বলল, অসম্ভব, এই খারস লোকটাকে তো মরে গেলেও আমি বিয়ে করব না। অভিকের বাবা আহসান চৌধুরী সুনীতির অস্থিরতা লক্ষ্য করলেন, তাই তো তিনি সুনীতির উদ্দেশ্যে বললেন, সত্যি কি তুমি এই বিয়েটা করতে চাও না মা? সুনীতি একবার নিজের বাবা তো একবার অভিকের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালো। আহসান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে সামিউল খন্দকারের উদ্দেশ্যে বললেন, দেখুন মিস্টার খন্দকার, আমার মনে হয় সুনীতি সত্যি এই বিয়েটা করতে চায় না, তাই আমাদের আর এই বিষয়ে কথা না বাড়ানোই মঙ্গল। কি বলো তুমি রাহেলা? বলে নিজের স্ত্রী রাহেলার দিকে তাকালেন। রাহেলা খাতুন বেশ নাখোশ হলেন। সুনীতিকে তার বেশ পছন্দ ছিল। একই এলাকায় বাড়ি হবার কারণে মেয়েটাকে ছোট থেকেই দেখেছেন। মেয়েটা যথেষ্ট ভদ্র এবং শালীন, ব্যবহারও অমায়িক। তাই তো চেয়েছিলেন নিজের ছেলের বউয়ের করে নিয়ে যেতে, কিন্তু মেয়েটার এভাবে মুখের উপর না বলে দেওয়াটা তিনি বেশ নারাজও হলেন। তাই তো গভীর স্বরে বললেন, তোমার যা ইচ্ছে। আহসান চৌধুরী বেশ বুঝতে পারলেন তার ঘরণী ভীষণ চটে গেছেন, তাই আর তাকে বেশি খোঁজাতে চাইলেন না। পাছে না আবার নিজের মেজাজ হারিয়ে মুখ ফসকে কিছু বলে দেয়, তখন এটা একদম ভালো দেখাবে না। তাই তো তিনি ভদ্রতার সহিত সামিউল খন্দকারকে বললেন, এখন তাহলে আমরা উঠি। তুমি আবার সুনীতির উপর বেশি রাগারাগি করো না, ওর নিজের জীবনের সকল সিদ্ধান্ত নিজে নেওয়ার অনুমতি আছে। বলে নিজের স্ত্রীকে ইশারা করলেন উঠে দাঁড়াতে। রাহেলা খাতুন থমথমে মুখ নিয়ে উঠে দাঁড়ালেন। অভিকও অনেকক্ষণ থেকে হাঁসফাঁস করছিল। সে দ্রুত উঠে স্থান ত্যাগ করল। সুনীতি তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সামিউল খন্দকার ভীষণ লজ্জাবোধ করছেন। মেয়েটা এভাবে মুখের উপর না করে দিয়ে ঠিক করল না। পরে তো বুঝিয়ে বলা যেত, বাসায় আসা গেস্ট এভাবে ফিরে গেলে ভালো দেখায় না। তাই তিনি অত্যন্ত বিনয়ের সহিত বললেন, আপনার তো এখনো কিছু খেলেন না, অন্তত নাস্তাটুকু করে যান। আহসান চৌধুরী কিছু বলার পূর্বে রাহেলা খাতুন বলে উঠলেন, তার কোনো প্রয়োজন হবে না, আমাদের খিদে নেই। বলে তিনি গটগট পায়ে বেরিয়ে গেলেন। আহসান চৌধুরীও চলে গেলেন তার পিছু। সবাই বেরিয়ে যাওয়ার পর সামিউল খন্দকারের সব রাগ গিয়ে জমা হলো নিজের মেয়ের উপর। তাই তিনি সুনীতির উপর চেঁচামেচি করতে শুরু করে দিলেন। তোমার কি কোনো সেন্স নেই? জীবনে দেখেছো এভাবে কেউ মুখের উপর না বলে? সামিউল খন্দকারের স্ত্রী নয়না খন্দকার রান্না করছিলেন। তিনি রান্নাঘর থেকে ছুটে এসে বললেন, কি হলো, মেয়েটার উপর এত চেঁচামেচি করছো কেন? কেন করছি সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ও চৌধুরী সাহেবের মুখের ওপরই বলে দিয়েছে যে এই বিয়েটাও করতে পারবে না। ওনার অপমানিত বোধ করে না খেয়েই চলে গেছিলেন। সে কি, আমি যে ওনাদের জন্য কত কিছু বানালাম। সেটা তুমি নিজের গুণধর মেয়েকে বলো, আদর দিয়ে তো মাথায় তুলেছ। নয়না খন্দকার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, এভাবে বলো না, একটাই তো মেয়ে আমাদের, ওকে আদর করবো না তো কাকে করব? আর তাছাড়া ওর বয়সটাও তো কম, এখনো বাচ্চা, তাই বুঝতে পারিনি। সামিউল খন্দকার এবার নিজের স্ত্রীর উপর রাগারাগি করে বললেন, তোমার মেয়ে এখনো ছোট আছে, 20 বছর পেরিয়ে গেছে, ভার্সিটিতে পড়ে তোমার মেয়ে, তবু নাকি সে ছোট। লোক শুনলে হাসবে। সুনীতি অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। নয়না খন্দকার সুনীতির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যাও মামনি, তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার বাবার সাথে কথা বলছি। সুনীতি মায়ের কথা মতো তখনই নিজের রুমের দিকে রওনা দিল। সামিউল খন্দকার নিজের স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এভাবেই মেয়েকে মাথায় তুলে নাচছো, আমি আর কিছু বলবো না। তুমি তো জানো ও শুধু বয়সেই বেড়েছে, এখনো তেমন বুদ্ধি শুদ্ধি হয়নি। আর তাছাড়া ও বিয়েটা করতে চায়নি, তাই না বলেছে। এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। এমনিতেও আমার এসব আর্মি প্রফেশন ভালো লাগে না, ওদের জীবনের তো কোনো নিশ্চয়তাই নেই। আমার একমাত্র মেয়েকে আমি এমন অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাই না। কিন্তু অভিক ছেলেটা অনেক ভালো ছিল, তাছাড়া মিস্টার এবং মিসেস চৌধুরীর খুব পছন্দ ছিল সুনীতিকে। আচ্ছা, এসব কথা এখন ছাড়ো, আমরা না হয় দুজন মিলে ওনাদের কাছে গিয়ে সুনীতির ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে আসবো। যা ভালো মনে হয় তাই করো। সুনীতি নিজের রুমে এসে চুপচাপ বসে আছে। তার জন্য এখন কিছুই ভালো লাগছে না।
এমন সময় তার ফোন বেজে উঠলো। সুনীতি ফোনটা হাতে নিয়ে দেখলো তার বেস্টু অহনা ফোন দিয়েছে। সুনীতি ফোনটা রিসিভ করতেই অহনা বলে ওঠে, কি রে, কি খবর তোর? কি খবর চাস? তোকে এত উদাসীন লাগছে কেন? সুনীতি অহনাকে আজকের সকল ঘটনা খুলে বলল। সব শুনে অহনা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এটা তুই কি করলি পাগলি? আমি আবার কি করলাম? মেজর অভিককে তো দেখেছিলাম গতবার তোদের পাড়ায় গিয়ে। উফ, কি হ্যান্ডসাম লোকটা, আর কি তার অ্যাটিটিউড! আমি তো প্রথম দেখাই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তুই কিভাবে পারলি প্রস্তাবটা ফিরিয়ে দিতে? আমার ওনাকে ভীষণ ভয় লাগে। ওনার কণ্ঠস্বরটা কি গম্ভীর, আর সবসময় কিভাবে রাগে রাগে চোখে তাকান। উফ, আমি আর ভাবতেই পারছি না। ছোটবেলায় একবার ওনার ধমক খেয়েছিলাম, আজও ওই ঘটনা দুঃস্বপ্নে দেখি। তোর যদি ওনাকে এত পছন্দ হয় তাহলে তুই বিয়ে করে নে। প্রয়োজনে তাই করব। ধন্যবাদ আমার রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। এদিকে মজা করে কথাটা বলে ফোন রেখে দিল অহনা। আর সুনীতি ফোন রেখে দিয়ে অহনার বলা কথাগুলো ভাবতে লাগলো। আসলে লোকটা ভীষণ সুদর্শন। তখনই তার কানে ভেসে উঠল 10 বছর আগে সেই ধমক। এই মেয়ে, আমার গিটারে হাত দিয়েছো কেন? ওটা রেখে দাও বলছি। ব্যাস অতীত থেকে বেরিয়ে এসে সে বলে। আল্লাহ বাঁচাইছে। এদিকে বাড়িতে এসে অভিক নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে চারিদিকে যা পাচ্ছে ছুঁড়ে ফেলছে। এখনো সেই মুহূর্তটা ভুলতে পারছে না। ওই মেয়েটার এত বড় সাহস অভিককে রিজেক্ট করে। অভিক যে সুনীতিকে পছন্দ করতো ব্যাপারটা এমন নয়, কিন্তু সুনীতি তাকে এভাবে রিজেক্ট করার ব্যাপারটা তার আত্মসম্মানে লেগেছে, তাই সে এত রিয়েক্ট করছে। এদিকে রাহেলা খাতুন নিজের স্বামী আহসান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, সব দোষ তোমার। আমি আবার কি করলাম? তুমিও তো সুনীতিকে দেখতে যেতে চাইছিলে। আমার কিছু ভালো লাগছে না। ওই মেয়ের এত বড় সাহস আমার হীরের টুকরো ছেলেকে রিজেক্ট করে। দেখবে ওর কোনো দিনও ভালো হবে না। এভাবে কাউকে বদদোয়া দেওয়া ঠিক না রাহেলা, তুমি নিজেকে সামলাও। এদিকে মেজর অভিক নিজের কক্ষে দরজা বন্ধ করে বসে আছে সকাল থেকে। রাহেলা খাতুন কয়েকবার এসে তাকে ডেকে গেছে, কিন্তু সে দরজা খুলেনি। তখনকার ঘটনা সে এখনো ভুলতে পারেনি। এর মধ্যে তার ফোনে একটা কল আসে। মেজর অভিক বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে নিতেই দেখতে পায় তার বন্ধু আরাফাত কল দিয়েছে। আরাফাতও অভিকের সাথে সেনাবাহিনীতে কাজ করে, কিন্তু তার পোস্টিং আলাদা জায়গায়। অভিক ফোনটা রিসিভ করতেই আরাফাত বলে, কিরে অভিক, কি খবর তোর? কি খবর চাস? আরে এত রেগে যাচ্ছিস কেন? মনে হচ্ছে তোর মন মেজাজ খুব একটা ভালো নেই। নিশ্চয় কিছু না কিছু হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলতো। এদিকে অভিক যতই রাগী ও গম্ভীর হোক, আরাফাতের কাছে সে একদম খোলা বইয়ের মতো। ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব অনেক গভীর। তাই অভিক নিঃসংকোচে সকালে সুনীতিদের বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা আরাফাতকে সবিস্তারে জানালো। আরাফাত সব শুনে ঠান্ডা ছলে বলে, কোন মেয়ের এত বড় বুকের পাটা যে আমার জাদ্রেল বন্ধুকে রিজেক্ট করে দেয়? আরাফাত, একদম মজা করবি না। আরে ভাই, কুল কুল, আমার কথাটা শোন মন দিয়ে। তোর কি ওই মেয়েকে পছন্দ হয়েছিল নাকি? যদি হয়ে থাকে তো বল, প্রয়োজনে আমি ওই মেয়েকে তুলে এনে তোর সাথে বিয়ে দিয়ে দেব। ব্যাপারটা এমন না যে আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছিল জন্য আমার এত রাগ হচ্ছে। তুই খুব ভালো করে জানিস আমি প্রত্যাখ্যান নিতে পারিনি। সেই স্কুল কলেজ লাইফ, এমনকি প্রফেশনাল লাইফে আসার পরেও তো আমাকে কতজন প্রেম নিবেদন করেছে। তাদের সবাইকে প্রত্যাখ্যান করে আমি অভ্যস্ত। এই প্রথম কোনো মেয়ে আমায় এভাবে প্রত্যাখ্যান করলো, এটা মেনে নেওয়া আমার জন্য কষ্টসাধ্য। ও, এই ব্যাপার। তাই তো বলি, তুই একটা মেয়ের জন্য খামোখা কেন এত রেগে যাবি? ব্যাপারটা তাহলে তোর ইগোতে লেগেছে। অভিক কোনো উত্তর দেয় না। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সুন্দরী মাই ফুট, ভিতর ডিম একটা। যতবার ওই মেয়ের মুখোমুখি হয়েছি ততবার কেমন ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়েছে। আমাকে দেখেই শীতার্ত ব্যক্তির মতো কাঁপতে থাকে। মনে হয় যেন আমি মানুষ না, কোনো বাঘ অথবা ভাল্লুক। আরাফাত এ পর্যায়ে খিলখিল করে হাসতে থাকে। অভিক বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। অতঃপর রেগে মেঝেতে আরও কয়েকটা পুশ আপ দিতে থাকে। পুশ আপ দেওয়ার সাথে সাথে তার সুঠাম দেহের পেশিগুলো স্পষ্ট হচ্ছে। পেশিবহুল হাতে চাপ পড়ে সকল শিরা উপশিরা টের পাওয়া যাচ্ছে। যে কেউ এই অবস্থায় অভিককে দেখলে কোনো গ্রিক দেবতা ভেবে ভুল করে বসবে। স্যামুয়েল খন্দকার ড্রয়িং রুমে বসে তার স্ত্রী নয়না খন্দকারের সাথে বসে নিজেদের কন্যা সুনীতির ব্যাপারে কথা বলছিল। স্যামুয়েল খন্দকার চান যত দ্রুত সম্ভব নিজের মেয়ের বিয়ে দিতে। এদিকে নয়না খন্দকার স্বামীর উদ্দেশ্যে বললেন, মেয়েটাকে তুমি এত জলদি কেন বিয়ে দিতে চাইছো? ও তো সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর কয়েক বছর যাক,
তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। তুমি কি বুঝতে পারছো না নয়না? আমার সমস্যাটা এখনও ওই জায়গায়। সেটাই তো জানতে চাচ্ছি, কি কারণে তুমি আমাদের একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো? আমি খোঁজ নিয়ে জেনেছি সুনীতি যে ভার্সিটিতে পড়ে সে ভার্সিটির এক ছাত্রনেতার নজর পড়েছে ওর ওপর। নেতা কম গুন্ডা বেশি বলা যায় ওকে। যেতে আসতে আমাদের মেয়েকে বিরক্ত করে। সুনীতি ভয়ে কাউকে কিছু বলতে পারে না, কারণ ওই ছাত্রনেতা এর আগেও কিছু মেয়েকে এভাবে ডিস্টার্ব করেছে এবং তার প্রতিবাদ করায় তাদের তুলে নিয়ে গেছে। নয়না খন্দকারের বুক ভয়ে কেঁপে ওঠে। এত ভয়ানক ঘটনা অথচ তিনি আগে এটা আন্দাজও করতে পারেননি। নয়না খন্দকার ভয়ে ভয়ে বলেন, ব্যাপারটা যদি এমন হয় তো আমি তোমাকে আর বাধা দেব না। আমার কাছে সবার আগে আমার মেয়ের সুরক্ষা। এই জন্যই তো চাইছি সুনীতিকে বিয়ে পড়িয়ে দিয়ে ওর পড়াশোনার ইতি টানতে। তাহলে এই ওকে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এমনিতেও সুনীতি পড়াশোনা অতটা ভালো না, আবার পড়ার তেমন আগ্রহ নেই ওর মাঝে। ঠিক বলেছো তুমি, কিন্তু একটা ভালো পাত্রের খোঁজ পাওয়া তো এত সহজ না। এমন সময় কেউ বলে উঠল, ঘরের কাছে ভালো পাত্র থাকতে তোমাদেরকে বাইরে কেন খোঁজ করতে হবে? নয়না খন্দকার এবং সামিউল খন্দকার সামনের দিকে তাকাতে অবাক হয়ে যান। সামিউল খন্দকারের বড় বোন সালমা খন্দকার সামনে দাঁড়িয়ে। তাকে দেখে সামিউল খন্দকার উঠে দাঁড়িয়ে বলেন, আপা আপনি এতদিন পর এলেন? এদিকে সালমা বেগম এগিয়ে এসে মৃদু হেসে বলে, এসেছিলাম একটা বিশেষ কাজে। অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যখন শুনতে পেলাম তোমরা সুনীতির জন্য পাত্র খুঁজছো, তখন আর দেরি না করে চলে এলাম একটা সুন্দর প্রস্তাব নিয়ে। সামিউল খন্দকার ও নয়না খন্দকার একে অপরের দিকে অবাক চোখে তাকান। তারা বুঝতে পারেন না সালমা খন্দকার কি প্রস্তাব দিতে চলেছে। সামিউল খন্দকার নিজের বোনকে জিজ্ঞাসা করেন, আপনি কোন প্রস্তাবের কথা বলতে এসেছেন আপা? তোমরা তো জানোই সুনীতিকে ছোট থেকে আমি নিজের মেয়ের মতোই দেখি। আমার খুব শখ ছিল আমি একটা মেয়ের মা হব, কিন্তু আল্লাহ আমার ঘরে দুটো রাজপুত্র পাঠালেন। সেই জন্য অনেক আগে থেকে আমার ইচ্ছা সুনীতিকে আমার বাড়িতে নিয়ে যাব, তাও পার্মানেন্টলি। এই জন্য আমি সুনীতির সাথে আমার বড় ছেলে সাজিদের বিয়ে দিতে চাই। তোমরা তো সাজিদের ব্যাপারে সবটাই জানো। ও একজন প্রতিষ্ঠিত ছেলে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় একটা বড় কোম্পানিতে চাকরি করে, কিন্তু দেশীয় সংস্কার একদম ভুলেনি। তাই তো আমাকে বলেছে আমি যেই মেয়েকে পছন্দ করব সেই মেয়েকেই বিয়ে করবে। আর ছেলের এমন সম্মতি পেতেই আমি চলে এসেছি তোমাদের কাছে খুব সুন্দর একটা প্রস্তাব নিয়ে। আমি তোমাদের মেয়ে সুনীতিকে আমার বড় ছেলের বউ করে নিয়ে যেতে চাই। তোমরা কি এই প্রস্তাবে রাজি আছো? এত অতি উত্তম আস্তাব, তুমি কি বলো না? তার বলতে সাজিদ অনেক ভালো ছেলে, ওর সাথে বিয়ে হলে আমাদের সুনীতিও অনেক খুশি হবে। তাহলে তোমরা আমার প্রস্তাবে রাজি তো? নয়না খন্দকার দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে সালমা খন্দকারকে সোফায় বসে মিষ্টি খাইয়ে দিয়ে বলেন, মিষ্টিমুখ করে নিন আপা, আমরা এই প্রস্তাবে রাজি। সালমা খন্দকার ভীষণ খুশি হয়ে যান। এদিকে সুনীতি সবেমাত্র ভার্সিটি থেকে বাসায় ফিরল। এসেই নিজের বিয়ের কথা শুনতে লজ্জায় তার গাল লাল হয়ে গেল। আরও বেশি লজ্জা পেল যখন শুনল তার বিয়ে হবে তার কাজিন সাজিদের সাথে। সুনীতিকে দেখে সামিউল খন্দকার তাকে ডাক দিল, কিন্তু সুনীতি লজ্জায় নিজের ঘরের দিকে দৌড় দিল। নিজের রুমে এসে বিছানায় গা ছেড়ে দিয়ে সাজিদের ভাবনায় মগ্ন হলো। ছোটবেলা থেকেই সুনীতি মনে মনে সাজিদকে পছন্দ করে, আর আজ তার স্বপ্নের পুরুষের তরফ থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসছে। ব্যাপারটা তার জন্য অনেক আনন্দের। সুনীতি নিজের কক্ষে বসে নিজের স্বপ্নের পুরুষের কথা ভেবে মুচকি মুচকি হাসছে। মনে পড়ে যাচ্ছে সেই মিষ্টি হাসি লোকটার কথা, যে হাসলে বাম গালে টোল পড়তো। সুনীতি দু চোখ বন্ধ করে তার কথা ভেবে বলে, আপনি কবে দেশে ফিরবেন সাজিদ ভাই? আপনার অপেক্ষায় প্রহর গুনছি যে আমি। সুনীতির ভাবনার মাঝে সালমা খন্দকার তার কক্ষে এলো। সালমা খন্দকারকে দেখে সুনীতি ভীষণ খুশি হলো। সালমা খন্দকার সুনীতির খুশি মুখ দেখে বলল, তোর ইচ্ছে তো আমি পূরণ করে দিলাম। কেমন লাগলো আমার সারপ্রাইজ? সুনীতি সালমা খন্দকারকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ফুপু, তুমি আমার কথা রেখেছো। আমি তো ভেবেছিলাম আমার কয়েক বছর আগে বলা কথাটাকে তুমি ছেলে মানুষই ভাববে। কখনো ভাবতে পারিনি তুমি কথাটাকে এত সিরিয়াস ভাবে নেবে। সালমা খন্দকার মৃদু হেসে সুনীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সেদিন তোর চোখের পাশে দেখে আমি তোর মনের কথা বুঝে গেছিলাম। সেই দিনই আমি ঠিক করিনি তোকে আমার সাজিদের বউ করে ঘরে তুলবো, কিন্তু সেই সময় তুই ছোট ছিলি, সেই জন্য এই কথাটা আমি তুলিনি। ভেবেছিলাম যখন তোর উপযুক্ত বয়স হবে এবং তোর বাবা মা তোর বিয়ে দিতে চাইবে, তখন তাদের কাছে আমি তোর হাত চাইতে আসবো। আর আজ সেই শুভ দিনটা চলে এলো। আচ্ছা সাজিদ ভাইয়া কবে দেশে ফিরবে সে ব্যাপারে কিছু জানো তুমি ফুপু? ও দেখ, তোকে আসল খবরটা দিতেই ভুলে গেছিলাম। আমার আজ সকালে সাজিদের সাথে কথা হয়েছিল। ও আমাকে বলেছে আজকের ফ্লাইটে ও নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। বাংলাদেশ সময় কাল সকাল নাগাদ পৌঁছে যাবে। সাজিদের ফেরার খবর শুনে সুনীতির অধরের হাসি দৃঢ় হয়।
কতদিন পর মানুষটাকে সামনাসামনি দেখার সুযোগ পাবে সে। সুনীতির দুটো চোখ যে তার শখের পুরুষকে দেখার তৃষ্ণায় ব্যাকুল, তাই তো সে সালাম খন্দকারকে উদ্দেশ্য করে বলে, উপু আমি কাল তোমাদের সাথে এয়ারপোর্টে যেতে চাই, সাজিদ ভাইকে রিসিভ করতে চাই আমি। তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে? আমার তো ভালোই লাগবে তুই সাথে গেলে। সাজিদও তোকে দেখে ভীষণ খুশি হবে। আমি সাজিদকে তোর ব্যাপারে জানাতেই ও বিয়েতে রাজি হয়ে গেছে। একথা শুনে যেন সুনীতির খুশি আরও বেড়ে যায়। তার সরল মনে চিন্তা আসে, তাহলে কি সাজিদ ভাইও আমাকে পছন্দ করতো? অনেক সময় আমরা যা ভাবি বাস্তবতা তার থেকে আলাদাই হয়। এই যেমন যখন পৃথিবীর এক প্রান্ত থেকে সুনীতি ভাবছে তার সাজিদ ভাইও তাকে ভালোবাসে, অন্যদিকে সাজিদ অন্য এক রমণীকে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ইভা থমাস আমেরিকান এক শ্বেতাঙ্গ রমণী। মেয়েটার আরও একটা পরিচয় হচ্ছে সে সাজিদের প্রেমিকা এবং বিগত 2 বছর থেকে তারা নিউ ইয়র্কের একটি ফ্ল্যাটে লিভ ইন সম্পর্ক করেছে। সাজিদ ইভাকে ভালোবাসে, সে চায় ইভাকে নিয়ে নিজের জীবন করতে, কিন্তু একই সাথে সে নিজের মাকেও ভীষণ ভালোবাসে। বাবার মৃত্যুর পর সালমা খন্দকারী সাজিদ সহ তার ছোট ভাইকে একা হাতে সামলেছেন। সাজিদ আজ যে জায়গায় পৌঁছেছে তার পেছনে সালমা খন্দকারের অবদান অনস্বীকার্য। সাজিদ চায় না তার মাকে কখনো কষ্ট দিতে, আর সে এটা খুব ভালো করে জানে তার মা কখনো এভার সাথে তার সে সম্পর্ক মেনে নেবে না। সাজিদ সবসময় মায়ের বাধ্যগত সন্তান, তাই মায়ের বিপক্ষে গিয়ে কিছু বলতেও পারবে না। এজন্য সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে করে 2 কুলই রক্ষা পায়। সাজিদের সিদ্ধান্ত হলো সে তার মায়ের পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে এবং সেই মেয়ে বাংলাদেশে থাকবে। একই সাথে সে আমেরিকা ইভার সাথেও সম্পর্ক বজায় রাখবে। আপাতত এছাড়া তার কোনো রাস্তা খুঁজে পায় না সে, কারণ এই ইভা নামক মেয়েটাও যে তার জন্য কম ত্যাগ করেনি। ইভার পরিবার তাদের সম্পর্কটা মেনে নেয়নি, এই জন্য ইভা তার পরিবারকে ত্যাগ করেছে। সাজিদ অবশ্য নিজের পরিবারকে ত্যাগ করার সাহস রাখে না, কিন্তু যতদূর করতে পারা সে করবে। আর কিছুক্ষণ পরই তার ফ্লাইটের সময়, এজন্য সাজিদ উঠে বসে তৈরি হতে নেয়। ইভা বিষাদ সিক্ত নয়নে তাকিয়ে থাকে সাজিদের দিকে। সাজিদ হেসে ইভার দিকে তাকাতে ইভা বলে, তুমি ফিরছো কবে? 1 সপ্তাহের মধ্যেই ফিরবো। আমারও ইচ্ছে ছিল তোমার সাথে তোমার দেশে যাওয়ার। তোমার ফ্যামিলির সাথে তো এখনো আমার পরিচয় করিয়ে দিলে না। আমি গেলে পরিচয়টাও হয়ে যেত। ইভার উদাস কণ্ঠ শুনে সাজিদ অসহায় কণ্ঠে বলে, তোমাকে তো আমি বলছি বা আমার মা কনভার্সেটিভ মাইন্ডেড একজন মহিলা। তিনি এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমাকে তাকে মানানোর জন্য একটু সময় চাই। আচ্ছা, তুমি সাবধানে যেও। আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, না হলে আমি তোমাকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দিতাম। তুমি নিজের খেয়াল রাখো এবা। আমি এলিনাকে বলে দিয়েছি এই একদিনেও তোমাকে কোম্পানি দেবে। বলে মিষ্টি একটা হাসি দেয়। এদিকে সুনীতি বারবার নিজেকে আয়নায় দেখছে। আজ একটা মেরুন কালারের সালোয়ার কামিজ পরেছে। গত বছর ঈদে এটা তার মা তাকে কিনে দিয়েছিল। একটু পরে সালমা খন্দকার সুনীতিকে নিতে আসবে, তারপর সবাই মিলে একসাথে সাজিদকে এয়ারপোর্টে পিক করতে যাবে। সুনীতি সাধারণত খুব একটা মেকআপ করে না, তবে আজ হালকা মেকআপ করেছে। আয়নায় বারবার চোখ বুলে দেখছে তার সৌন্দর্যে কোনো কমতি আছে কিনা। সাজিদের সামনে নিজের কোনো খামতি প্রকাশ করতে চায় না সে। এদিকে নয়না খন্দকার দরজায় দাঁড়িয়ে মেয়ের পাগলামো দেখছেন। বারবার মেয়েকে এভাবে আয়নায় তাকাতে দেখে বলেন, তোমাকে অনেক সুন্দর লাগছে মামুনি, বারবার এভাবে আয়নায় দেখতে হবে না। নিজের মাকে আসতে দেখে সুনীতি খানিক লজ্জা পায়, তাই তো আয়নার সামনে থেকে সরে আসে। নয়না খন্দকার এগিয়ে এসে মায়ের কপালে চুমু খেয়ে বললেন, কারো নজর না লাগুক। সুনীতি খুব সুন্দর একটা হাসি উপহার দেয়। এদিকে সামিউল খন্দকার রুমে এসে তাড়া দিয়ে বলেন, হলো তোর? আপাতত সাগরকে নিয়ে চলে এসেছে। সাগর হলো সাজিদের ছোট ভাই, বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। বেশ চঞ্চল স্বভাবের ছেলেটা। সুনীতি সামিউল খন্দকারের সাথে নিচে যেতেই সাগর সুনীতিকে দেখে বলে, বাহ, আজ তো তোমাকে অনেক সুন্দর লাগছে আপি। আমি তো তোমার থেকে চোখ ফেরাতে পারছি না। ভাইয়ার যে কি অবস্থা হবে। সুনীতি লজ্জায় নিয়ে যায়। এদিকে এয়ারপোর্টে এসে গাড়ি থেকে নেমে সুনীতি খেয়াল করে উত্তেজনায় তার হৃদস্পন্দন বেড়ে গেছে। দীর্ঘ 5 বছর পর কাঙ্ক্ষিত ব্যক্তিটির চেহারা দেখবে, তাই একটু বেশি উত্তেজিত সে। তার বাবা, ফুফু এবং সাগর ইতিমধ্যে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। বর্তমানে এয়ারপোর্টের সামনে বেশ ভালোই ভিড়, কারণ হজের মৌসুম চলছে, যে কারণে এত ভিড়ের মাঝে হাঁটতে সুনীতির অসুবিধা হচ্ছিল। তার উপর অতিরিক্ত উত্তেজনা তো আছেই। এর মধ্যে যে ঘোষণা শুনতে পায় যে
আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আসা বিমানটি একটু পরেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। এটা শুনে তার উত্তেজনা দ্বিগুণ বেড়ে যায়। সে সাজিদকে দেখার তৃষ্ণা মেটানোর জন্য দৌড়াতে যায়। এমন সময় বেঁধে যায় বিপত্তি। এত লোকের মাঝে হঠাৎ এভাবে দৌড়াতে গিয়ে কারো একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সুনীতি। এমন সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আঁকড়ে ধরে। সুনীতি ভয়ে দু চোখ বন্ধ করে নেয়। ভেবেছিল পড়েই যাবে, তবে হঠাৎ আবিষ্কার করে সে হয়তো শূন্য ভাবছে। পিট করে চোখ তুলে তাকাতে যা দেখে তাতে ভয়ে কুঁকড়ে ওঠে। একজোড়া বিরক্তি ভরা দৃষ্টিতে তার দিক স্থির। সুনীতি কিছু বলার চেষ্টা করে, কিন্তু ভয়ে তার কথা গলাতেই আটকে যায়। এদিকে মেজর অভিকের বিরক্তির পরিমাণ বাড়ে। সে এখানে এসেছিল তার বন্ধু আরাফাতকে রিসিভ করতে। এর মধ্যে হঠাৎ খেয়াল করে সুনীতি পাগলের মতো দৌড়াতে এগিয়ে আসছে। মেয়েটা একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই তাকে ধরে ফেলে। অনেকক্ষণ থেকে মেয়েটার কোনো প্রতিক্রিয়া না দেখে ভারেক্কি কণ্ঠে ধমকে বলে উঠল, এয়ারপোর্টটাকে কি প্লেগ্রাউন্ড পেয়েছো নাকি যে উন্মাদের মতো দৌড়াচ্ছিলে? এদিকে মেজর অভিক চৌধুরী তখনও সুনীতিকে শক্ত করে ধরেছিল। সুনীতি এমনিতেই এই লোকটাকে ভয় পায়। এখন তার এমন ধমক শুনে এবং এত কাছে থেকে ভয় বাড়ল। কিছুতেই কিছু বলতে পারছিল না। অনেক কষ্টে বলে, আমাকে ছেড়ে দিন। মেজর অভিক সুনীতিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। এরই মধ্যে সামিউল খন্দকারও সুনীতিকে দেখতে না পেয়ে খুঁজতে চলে এসেছে। তিনি সুনীতিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে এলেন। বেশ রাগী সুরে বললেন, কোথায় হারিয়ে গেছিলি তুই? এত কেয়ারলেস হলে চলে? মেজর অভিক সামিউল খন্দকারের উদ্দেশ্যে বলেন, আপনার মেয়েকে একটু চোখ কান খোলা রেখে চলতে বলবেন আঙ্কেল। আর একটু হলেই পড়ে গিয়ে হাত পা ভাঙতো। সামিউল খন্দকার আটকে ওঠেন। সুনীতির উদ্দেশ্যে বলেন, কি হয়েছে সুনীতি? আসলে বাবা, আমি তোমাদের খুঁজে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দৌড়াতে গিয়ে পড়ে যেতে নিচ্ছিলাম। সেই সময় উনি এনে বাঁচিয়েছেন আমায়। তুই আসলেই কখনো বড় হবি না। অতঃপর অভিকের দিকে তাকিয়ে বলেন, তোমাকে অনেক ধন্যবাদ অভিক। ধন্যবাদ দিতে হবে না আঙ্কেল। কাউকে বিপদে দেখলে আমি এমনি সাহায্যে এগিয়ে যাই। সালমা খন্দকার ততক্ষণে সাজিদকে নিয়ে সেখানে উপস্থিত হন। সাজিদ বলে ওঠে, কি হয়েছে এখানে? এতদিন পর সেই প্রিয় কণ্ঠস্বরটি শুনে সুনীতির হৃদস্পন্দন দ্রুত হয়। চোখ ঘুরে সাজিদের দিকে তাকাতেই তার মন আবেগে জোয়ারে ভেসে যায়। কতদিন পর এই প্রিয় মুখশ্রীর দর্শন ঘটল। সুনীতি হেসে সাজিদের উদ্দেশ্যে বলল, কেমন আছো সাজিদ ভাই? সাজিদ একটু অপ্রস্তুত হয়ে গেল। থতমত খেয়ে বলল, হ্যাঁ ভালোই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। মনে মনে সালমা খন্দকার সাজিদ ও সুনীতির উদ্দেশ্যে বলল, এখানেই কি এতদিনের সব জমানো কথা বলবি নাকি? বাসায় ফিরে বিশ্রাম নে, তারপর তো অঢেল সময় পাবি কথা বলার জন্য। এক কথা সুনীতি লজ্জায় মাথা নুয়ে নিল। সাজিদের চেহারায় ফুটে উঠল বিরক্তির আভাস। এমন সময় আরাফাত সেখানে উপস্থিত হয়ে বলে উঠল, অভিক, তুই এখানে? আর আমি চারিদিকে তোকে খুঁজে বেড়াচ্ছি। অভিক আরাফাতের কাছে এগিয়ে যায়। তারা দুজন একে অপরকে আলিঙ্গন করে নেয়। সামিউল খন্দকার অভিকের উদ্দেশ্যে বলেন, অভিক, তোমাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখন বাসে যেতে হবে। ঠিক আছে আঙ্কেল, কোনো ব্যাপার না। অভিকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকান সামিউল খন্দকার। তার অভিককে ভীষণ পছন্দ ছিল। ছেলেটা যেমন নির্ভীক, পরোপকারী, ঠিক তেমনি সুন্দর ব্যক্তিত্বের। এমন কাউকে নিজের জামাই হিসেবে পেলে মন্দ হতো না। কিন্তু কি আর করার, তার মেয়ে খাঁটি হীরের কদর বুঝল না। সামিউল খন্দকার একটা দীর্ঘশ্বাস ফেলেন। এদিকে আরাফাতের চোখ যায় সাজিদের দিকে। সাজিদকে দেখে তার ভীষণ চেনা চেনা লাগে। সবাই চলে যাবার পর আরাফাত অভিককে বলে, আচ্ছা, এখানে যে ছেলেটা ছিল তুই কি তাকে চিনিস? না, হয়তো সামিউল আঙ্কেলের রিলেটিভ হবে। কেন বলতো? ছেলেটাকে আমার কেমন চেনা চেনা লাগলো, মনে হয় আগে কোথাও দেখেছি। যতদূর বুঝলাম উনি নিউ ইয়র্ক থেকেই এসেছেন, তাই হয়তো তোর চেনা চেনা লাগছে। তাই হবে হয়তো। কিন্তু আরাফাতের মনে একটা দ্বিধা থেকেই যায়। এদিকে সামিল খন্দকার ও সুনীতি সাজিদের বাসায় এসেছে। এতদিন পর ছেলেকে পাশে পাওয়ায় সালমা খন্দকার তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে নিজের ভাইজির যতেও তিনি ত্রুটি রাখতে চান না। সাজিদ ফ্রেশ হতে নিজের কক্ষে চলে যেতেই সালমা খন্দকার সামিউল খন্দকারের পাশে সোফায় বসে পড়লেন। অতঃপর বললেন, তোকে একটা জরুরি কথা বলার ছিল। জি আপা, বলুন। তুই তো জানিস সাজিদ যেই কোম্পানিতে জব করে সেখান থেকে ছুটি ম্যানেজ করা কত টাফ। ও মাত্র এক সপ্তাহের ছুটি জোগাড় করেছে অনেক কষ্টে। এই ছুটি শেষ হয়ে গেলে আগামী 1 বছর আর কোনো ছুটি পাবে না। কি বলছেন আপা? তাহলে ওদের বিয়েটা হবে কখন? সেই ব্যাপারেই তোর সাথে কথা বলতে চাইছি। আমি ভাবছিলাম এই 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা দিয়ে দেব। সামিল খন্দকার অবাক হয়ে যান বোনের এমন প্রস্তাব শুনে। হতবাক সুরে বলেন,
কিন্তু এক সপ্তাহের মধ্যে এত কিছু কীভাবে সম্ভব? সম্ভব। দেখ, বিয়েটা এত জাঁকজমকভাবে দিতে চাইছি না। এমনি কয়েকজন পাড়া প্রতিবেশী আর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনই শুধু থাকবে। আর আয়োজন নিয়ে ভাবতে হবে না। আমি অলরেডি একটা কমিউনিটি সেন্টারে কথা বলে রেখেছি, ওরা সব ডেকোরেটেড করে দেবে। আমি বুঝতে পারছি আপা, কিন্তু সুনীতি আমার একমাত্র মেয়ে, ওর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সামিউন, এভাবে বলিস কেন? বিয়ে হলো একটা পবিত্র সম্পর্ক, এখানে এত আনুষ্ঠানিকতার কি আছে? সুনীতি, তোর কি মত? এই এক সপ্তাহের মাঝে বিয়ে হলে তোর কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তো হয়েই গেল। আমি বাসায় ফিরে নয়নার সাথে কথা বলে আপনাকে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। সুনীতি বাসায় ফিরে সর্বপ্রথম তার বান্ধবী অহনাকে সুখবরটা দিল, যা শুনে অহনা খুশি হয়ে বলল, কি বলিস দোস্ত? তাহলে এক সপ্তাহের মধ্যে তোর বিয়ের দাওয়াত পাচ্ছি? হ্যাঁ, আম্মু আব্বু রাজি হয়েছে। আগামী শুক্রবার আমার আর সাজিদ ভাইয়ের বিয়ে। তুই নিশ্চয়ই খুব খুশি? অনেক খুশি তো হবারই কথা, নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চলেছিস। আচ্ছা, তোর সাজিদ ভাইয়ের একটা পিক সেন্ড করতো। অহনার কথা মতো সুনীতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজিদের খুব সুন্দর একটা ছবি পাঠিয়ে দিল। অতঃপর বলল, কেমন? ও ভালো আছে, কিন্তু মেজর অভিক এর থেকে ভালো ছিল। সুনীতি অহনার এমন কথায় বিরক্ত হয়। ওই গম্ভীর লোকটার সাথে কিনা তার সদা হাস্যোজ্জ্বল সাজিদ ভাইয়ের পিছিয়ে, তাই তো প্রতিবাদী সুরে বলে, কোন দিক দিয়ে সাজিদ ভাইয়া মেজর অভিকের থেকে পিছিয়ে? দেখ, তোর সাজিদ ভাইয়ের গায়ের রং একটু ফর্সা এবং হাসি খুশি, এটাই যা। কিন্তু মেজর অভিক শ্যাম হলেও তার মুখের গঠন কিন্তু অনেক সুন্দর। তাছাড়া মেজর অভিক অনেক লম্বা। আমি যাকে ভালোবাসি আমার চোখে সেই সব থেকে সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোর সাথে তর্ক করতে চাই না। তা তোর সাজিদ ভাইয়ের সাথে কথা বলেছিস? ওহ, ভালো কথা মনে করালি। ফুপু নাম্বারটা দিয়েছিল, এখন কল করব ভাবছি। আচ্ছা কর। সুনীতি অহনার ফোন কেটে দিয়ে সাজিদকে কল দিল। কয়েকবার রিং হবার পর সে ফোনটা রিসিভ করে বলল, কে? সাজিদ ভাইয়া, আমি সুনীতি। ও, আসলে আমি অনেকক্ষণ জার্নি করেছি তো, তাই একটু টায়ার্ড লাগছে। এখন একটা লম্বা ঘুম দেব, কাল কথা বলে। সাজিদের এমন কথায় সুনীতির খারাপ লাগলো, সে মেনে নেয়, বলে, আচ্ছা ভাই, আপনি বিশ্রাম করুন, শুভরাত্রি। সাজিদ ফোন রেখে দিয়ে ফোনটা দূরে ছুঁড়ে বলে, উফ, আমি কিভাবে এই মেয়েটাকে মেনে নেব? আমার মনে যে শুধু এভা আছে। আর এদিকে সাজিদের কথায় কষ্ট পেয়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে সুনীতি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জলের স্রোত। আজ সুনীতি তার ফুফুর বাসায় চলে এসেছে সাজিদের সাথে দেখা করার জন্য। সুনীতিকে আসতে দেখে তার ফুফু সালমা খন্দকার অনেক খুশি হলেন। বললেন, তুই এসেছিস সুনীতি, তোকে দেখে আমি খুব খুশি হলাম। সুনীতি হালকা হাসলো। এই মুহূর্তে তার সাগর এসে বলল, আরে সুনীতি আপু, তুমি ভাইয়ার সাথে দেখা করতে এসেছো নিশ্চয়ই। সুনীতি লজ্জা পেয়ে গেল। সালমা খন্দকার বললেন, সাগর, তুই এখন থেকে সুনীতিকে আপু ডাকা ছেড়ে ভাবি ডাকার অভ্যাস করে নি। কিছুদিন পরেই তো ওর সাথে তোর বড় ভাইয়ের বিয়ে। আগে বিয়েটা হোক, তারপর না হয় বলবো। এমনও তো হতে পারে যে বিয়েটা ভেস্তে গেল। সাগরের কথা শুনে সুনীতির বুক ছ্যাঁত করে উঠল। সালমা খন্দকার বলে উঠলেন, একদম অলক্ষণে কথা বলবি না, সুনীতির সাথেই সাজিদের বিয়েটা হবে। সাগর আর কিছু বলো না, সে শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নিজের ভাইয়ের ঘরের দিকে তাকালো। গতকাল রাতে সে তার ভাইকে কারোর সাথে কথা বলতে শুনেছে, সেগুলো বেশ ঘনিষ্ঠ রকমের কথাবার্তা। ছোটবেলা থেকে সাগর দেখে আসছে সাজিদ তার মায়ের চোখের মণি। সে পড়াশোনায় ভালো এবং মায়ের বাধ্য, সেজন্য বেশি ভালোবাসা পেয়েছে। সাগর একটু চঞ্চল আর দুষ্ট স্বভাবের এবং তার পড়াশোনাতেও তেমন কোনো মনোযোগ নেই। তাই সালমা খন্দকার সবসময় নিজের বড় ছেলের সাথে তার তুলনা করে। এসব ভেবে সাগর মৃদু হেসে মনে মনে বলে, তোমার বড় ছেলের মুখোশ সবার সামনে খুলে দেওয়ার সময় বোধহয় এসে গেছে। আমাকে সবসময় তোমার বড় ছেলেকে নিয়ে কথা শোনাও তো। এবার দেখো তোমার বড় ছেলের আসল চেহারা কিভাবে সবার সামনে আনি। সুনীতি চুপচাপ দাঁড়িয়েছিল। সালমা খন্দকার তাকে উদ্দেশ্য করে বলেন, সাজিদ নিজের ঘরেই আছে, তুই চাইলে গিয়ে দেখা করে আসতে পারিস। সুনীতি মাথা নাড়িয়ে এগিয়ে গেল সাজিদের রুমের দিকে। গতকাল রাতে সাজিদ ওভাবে কথা বলায় সেটা মোটেও ওর ভালো লাগেনি, তাই তার মন একটু বিষণ্ণ। সুনীতি সাজিদের রুমের সামনে গিয়ে দাঁড়াতে শুনতে চায় সে কাউকে বলছে, তুমি একদম চিন্তা করো না এভা, আমি এদিকটা সামলে নিচ্ছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো। আর কথা বলতে গিয়ে সাজিদ থেমে যায়। সে লক্ষ্য করে দরজার সামনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, তার ছায়া টের পাওয়া যাচ্ছে। তাই সে চেঁচিয়ে ওঠে, কে ওখানে? সুনীতি কেঁপে ওঠে, ভয় কিছু বলতে পারে না। সাজিদ ইভাকে বলে, ফোনটা একটু হোল্ড করে রাখো। বলেই সে দরজার সামনে চলে আসে।
পর্দা সরিয়ে সুনীতিকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। সুনীতি কিছু বলতে যাবে তার আগে সাজিদ বলে ওঠে, এ কি, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো ম্যানারও শেখোনি? শেষ লাইনটা বেশ চেঁচিয়ে বলে ফেলল। সুনীতি কাঁদতে শুরু করে দিল তার চিৎকারের শব্দে। সালমা খন্দকার এগিয়ে এসে সাজিদকে বললেন, কি হয়েছে সাজিদ, এভাবে চেঁচাচ্ছিস কেন? সাজিদ কিছু বলে না। সালমা খন্দকার খেয়াল করেন সুনীতি কাঁদছে, তাই তিনি সুনীতিকে জড়িয়ে ধরেন। সুনীতির কাঁদতে কাঁদতে হিচকে উঠে যায়। সে বলতে থাকে, বিশ্বাস করো ফুপু, আমি কিছু করিনি, শুধু দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম আর তাতেই উনি আমায়। তুইও কি এভাবে ধমক দিস কেন? আসলে আম্মু, আমি ফোনে একটা জরুরি কথা বলছিলাম, আর এমন সময় আচমকা সাগর সেখানে এসে বলে, তা কার সাথে কি এমন জরুরি কথা বলছিলি তুই যে সুনীতি আপু চলে আসায় এত চটে এলি? তার চোখে মুখে সন্দেহের বান। সাজিদ ব্যাপারটা স্বাভাবিক করার জন্য সুনীতির কাছে গিয়ে বলে ওঠে, সরি, আসলে মেজাজটা একটু খারাপ ছিল, তাই। তুমি কিছু মনে করো না সুনীতি। সুনীতি সাজিদের ওপর ভীষণ রাগ করেছিল, তাই তার কথার কোনো জবাব দেয় না। সালমা খন্দকার সুনীতিকে বলেন, তুই আমার সাথে আয়, আমি আজ সকালে খিচুড়ি রান্না করেছি, তুই তো খিচুড়ি খেতে ভালোবাসিস, চল খেয়ে নিবি। সুনীতি মাথা নাড়িয়ে সালমা খন্দকারের সাথে যেতে থাকে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে সাজিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ওরা চলে যাবার পর সাগর সাজিদের সামনে এসে বলে, তা মায়ের ভালো ছেলের আর কি কি রূপ দেখতে হবে? ঠিক করে কথা বল সাগর, আমি বড় ভাই হই তোর। সম্মান করার মতো কাজ করলে সম্মান পাবি, না হলে নয়। একটা কথা জানিস তো ভাইয়া, অতিভক্তি চোরের লক্ষণ। তোর উপর আমার কেন যেন সন্দেহ হয়। আসলেই কি তুই এত ভালো যতটা মানুষকে দেখাস? মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা তুই খুব ভালোভাবেই বুঝতে পেরেছিস। যাই হোক, একটা কথা মাথায় রাখিস, সুনীতি আপুকে কিন্তু আমি নিজের বড় বোনের থেকে কম কিছু ভাবে না। তাই তুই যদি সুনীতি আপুকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করিস, তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। এটুকু বলে সাগর বিদায় নেয়। এদিকে সাগরের কথা শুনে সাজিদের শরীর বেয়ে ঘাম নামতে থাকে। সে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে। মেজর অভিক তার বন্ধু আরাফাতকে নিয়ে আজ একটু শহর ঘুরে দেখছিল। কত দিন হয়ে গেল দুই বন্ধু একসাথে আড্ডা দেয় না। কাজে এতটা ব্যস্ত থাকতে হয় যে অন্যদিকে নজর দেওয়ার সময় নেই। আজ ঘুরতে ঘুরতে দুজনের শহরের শেষ প্রান্তে মফস্বল এলাকায় চলে এসেছে। এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় আরাফাত। একটা গাছের নিচে বসে বলে, তুইও আমার পাশে বস, আবার আমরা হারিয়ে যাই কলেজ জীবনে। অভিক হালকা হেসে আরাফাতের পাশে বসে। আরাফাত যেন স্মৃতির পাতায় হারিয়ে যায়। হঠাৎ করে বলে ফেলে, তোর মনে আছে আমাদের কলেজ দিনের কথা? আমি, তুই আর ও। আরাফাত নিজের কথা সম্পূর্ণ করার আগে অভিক তাকে থামিয়ে দেয়। আরাফাত একটা দীর্ঘ শ্বাস ফেলে। অভিক বলে, অতীতকে তার জায়গাতেই থাকতে দে, বর্তমানে টেনে এনে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করিস না। তুই আজও ওকে মনে রেখেছিস? আরাফাতের প্রশ্নে ভীষণ রেগে যায় অভিক। গা ছাড়া দিয়ে উঠে বসে বলে, তোকে প্রথম এবং শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে আর ওর নাম নেবি না, ক্লিয়ার? আরাফাত আর কিছু বলে না। সে বেশ ভালোই বুঝতে পেরেছে অভিক মুখে যাই বলুক এখনও অতীতকে আঁকড়ে ধরে আছে, এখনও ভুলে যায়নি অতীতের মুহূর্তগুলো। তাই সে অভিকের কাঁধে হাত রেখে বলে, দুঃখ নিজের মাঝে লুকিয়ে রাখা কোনো সমাধান না, মাঝে মাঝে দুঃখ কারোর সাথে ভাগ করে নিতে হয়। অভিক তখনও চুপ। আরাফাত একটু থেমে বলে, বুঝতে পারছি তুই আমার সাথে নিজের দুঃখগুলো শেয়ার করবি না, তাহলে যার সাথে নিশ্চিন্তে শেয়ার করতে পারবি তার সাথে করিস। আঙ্কেল বলছিল তোর বিয়ের কথা। তুই বাবাকে বলিস এই নিয়ে আর কথা না তুলতে, আমার এসবে আগ্রহ নেই। এটা কেমন কথা? আমাদের সবারই জীবনের সঙ্গীর প্রয়োজন। বাট আই ডোন্ট নিড, মেজর অভিক ইজ এনাফ ফর হিম। বলে সে হনহন করে হাঁটা ধরে। আরাফাত অভিকে যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু আজ আমি উপলব্ধি করলাম তোর কাউকে দরকার, অন্য সবার থেকে বেশি দরকার একজন সঙ্গীর, যার কাছে নির্দ্বিধায় খোলা বইয়ের মতো সবকিছু শেয়ার করতে পারবি। সুনীতি তার ফুপু সালমা খন্দকারের সাথে বসে বসে গল্প করছিল। গল্প করা ফাঁকে ফাঁকে আর চোখে সাজিদকে দেখছিল। সাজিদ একটু দূরে বসে কম্পিউটার কিছু কাজ করছিল। সুনীতি আলাপচারিতা শেষে তার ফুপুকে বলে, এখন তাহলে আমি উঠি ফুপু? এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ, আসলে আজ ইউনিভার্সিটিতে যেতে হবে, একটু জরুরি ক্লাস আছে। সুনীতি উঠতে যাবে তখন সালমা খন্দকার সাজিদের উদ্দেশ্যে বলে, সাজিদ যা, সুনীতিকে ওর ভার্সিটিতে গিয়ে ড্রপ করে আয়। সাজিদ বিরক্তি নিয়ে উঠে বসে। সুনীতির দিকে এক পলক তাকিয়ে বলে, চলে এসো, আমি গাড়িটা বের করি। সুনীতি মাথা নাড়ায়।
সাজিদ বাড়ি থেকে বের হতেই সাগর এসে সেখানে উপস্থিত হয়। সালমা খন্দকার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। রান্নাঘরে গিয়ে তিনি আজকের রান্না করতে থাকেন। এই সুযোগে সাগর সুনীতির কাছে এসে তাকে বলে, ছোট ভাই হিসেবে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। আপু, তুমি চোখ কান খোলা রেখো। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না। আজকালকার যুগে কাউকে এত সহজে বিশ্বাস করতে নেই। সুনীতি সাগর এসব কথায় কোনো মানে বুঝতে পারল না। কাকে উদ্দেশ্য করে সেই কথাগুলো বলল? সুনীতি কিছু সময় সাগরের পানে অবাক হয়ে চেয়ে থাকে। কিছু বলতে যাবে, তার আগেই সাজিদ এসে বলে, তোমাকে না বললাম তাড়াতাড়ি আসতে? আমি গাড়ি বের করে কতক্ষণ ওয়েট করব? আচ্ছা চলুন, আমি যাচ্ছি। সুনীতি যাওয়ার জন্য সামনে পা বাড়াতে সাগর আবারও তাকে উদ্দেশ্য করে বলল, যা বললাম সেই কথাটা মাথায় রেখো আব্বু। সুনীতি সাগরের দিকে এক পলক তাকিয়ে বাইরে চলে এলো। তারপর সাজিদ তার সামনে গাড়ি নিয়ে আসায় সাজিদের গাড়িতে উঠে বসলো। সাজিদ গাড়ি চালানো শুরু করলো। সাজিদের পাশে সিটেই বসে আছে সুনীতি। তার মনে একদম অন্যরকম ফিলিংস হচ্ছিল। সাজিদ হঠাৎ করে বলে উঠল, আচ্ছা সাগর, তোমায় কি বলছিল? তেমন বিশেষ কিছু না। ওর থেকে একটু দূরে থাকো। ছোট থেকেই ও আমাকে সহ্য করতে পারে না, কারণ মা ওর থেকে আমাকে বেশি ভালোবাসে। তাই হয়তো তোমাকে আমার নামে ভরকানোর চেষ্টা করবে। ওর বিশ্বাস আছে আপনার উপর। কারো কথায় সেই বিশ্বাসে বিন্দুমাত্র ফাটল আসবে না। আমি জানি আপনি মানুষ হিসেবে অনেক ভালো। সাজিদ একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, এই অন্ধবিশ্বাসী তোমার জীবনে কাল হয়ে যাবে। আমাকে এত বিশ্বাস না করলেও পারতে। সাজিদ সুনীতিকে তার ভার্সিটির সামনে এসে নামিয়ে দিল। সুনীতি গাড়ি থেকে নামার সাথে সাথে সাজিদের ফোনে কারো কল এলো। সাজিদ মৃদু হেসে ফোনটা রিসিভ করে কথা বলতে শুরু করলো। সুনীতি দেখলো সাজিদ কারোর সাথে কথা বলায় ব্যস্ত। তাই সে আর সাজিদকে কিছু না বলে সামনে এগিয়ে যেতে লাগলো। এদিকে সাজিদ ইভার সাথে কথা বলছিল। ইভা উদ্বিগ্ন স্বরে সাজিদকে বলে, তুমি কবে ইউএসএতে ফিরবে? তোমার জন্য আমি আর কত অপেক্ষা করব। প্লিজ তাড়াতাড়ি ফিরে আসো। আর কটা দিন অপেক্ষা করো। মায়ের শরীর অনেক খারাপ, তাকে নিয়ে রোজ হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই অবস্থায় আমি কিভাবে যাই বলো? মায়ের প্রতি তো আমার একটা কর্তব্য আছে। তুমি তোমার মাকেও এখানে নিয়ে আসো, তাহলেই তো সমস্যা মিটে যায়। তুমি তো জানোই মা এই দেশ ছেড়ে কোথাও যেতে চায় না। আমাদের বিয়ের কথাটা তোমার মাকে জানিয়েছো তো? সাজিদ বলার মতো কিনা খুঁজেই পায় না কিছু। এখানে আসার কিছুদিন আগে সাজিদ ইভাকে বিয়ে করে নিয়েছে। মূলত ইভার জেদের কারণেই বিয়ে করতে বাধ্য হয়েছে। সাজিদ একটু ভেবে বলে, মায়ের শরীরটা একটু ভালো হোক, তারপর না হয় বলবো। এদিকে সুনীতি ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় তার সামনে এসে দাঁড়ালো ছাত্রনেতা মন্টু। এই মন্টুই সেই ছেলে যার ভয়ে সুনীতির বাবা মা তাকে দ্রুত বিয়ে দিতে চাইছে। মন্টুকে দেখে সুনীতির ভীষণ রাগ হয়। সে মন্টুর উদ্দেশ্যে বলে, আমার সামনে থেকে সরো, না হলে কিন্তু আমি চিৎকার করব, লোক জড়ো করব। মন্টু একটা বিশ্রী হাসি দিয়ে বলে, চিৎকার করবে? আচ্ছা করো, দেখি কার এত বুকের পাটা আছে যে মন্টুর বিপক্ষে কথা বলে। সুনীতি মন্টুকে পাশ কাটিয়ে চলে যেতে নেবে এমন সময় মন্টু তার হাত টেনে ধরে। সুনীতি রেগে মন্টুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই থাপ্পড়ে মন্টু রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি মন্টুর গায়ে হাত দিয়েছো? এর ফল ভালো হবে না। আমি তোমাকে ভয় পাই না। আমার গায়ে দ্বিতীয়বার স্পর্শ করার আগে এই কথাটা মনে রাখবে। এর থেকে আরও বেশি নিবিড়ভাবে স্পর্শ করব তোমায়। তোমার শরীরে প্রত্যেক অংশে আমার হাতের ছোঁয়া থাকবে। সুনীতি আরও কিছু বলতে যাবে, তার আগেই দেখতে পেল সাজিদ তার দিকে এগিয়ে আসছে। সাজিদ সুনীতির সামনে এসে জিজ্ঞেস করলো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? সুনীতি কিছু বলতে যাবে, তার আগেই মন্টু বলে, এটাকে আমার শালাবাবু নাকি? কিন্তু আমি যতদূর জানি তোমার তো কোনো ভাই নেই। আমি ওর হবু বর। এই শুনে মন্টু ভীষণ রেগে যায়। সুনীতির উদ্দেশ্যে বলে, তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো না। বলে সে এগিয়ে গিয়ে সাজিদের গায়ে হাত তুলতে যাবে এমন সময় কিছু ছেলেপেলে সেদিকে ছুটে আসে। তাদের সবাইকে আসতে দেখে মন্টু ভয়ে দূরে সরে যায়, কারণ এরা তার প্রতিপক্ষ নেতার দলের লোক। ছেলেপেলেগুলো এগিয়ে এসে সুনীতিকে বলে, এই ছেলে আবার তোমায় বিরক্ত করছিল? তোমায় না বলছি আমাদের ভাইয়ের কাছে সাহায্য চাইতে? আপনাদের অনেক ধন্যবাদ ভাইয়া এগিয়ে আসার জন্য। এরপর সে সাজিদকে বলে, আপনি ঠিক আছেন তো? সাজিদ রেগে বলে, তোমাকে তো আমি ভালো মেয়ে ভাবছিলাম, ভার্সিটিতে এসে এসব কি দেখলাম? চুপ, একদম চুপ। শুধুমাত্র মা তোমায় পছন্দ করেছে জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য, না হলে মরে গেলেও তোমায় বিয়ে করতাম না।
সাজিদের কথা শুনে সুনীতির চোখে জল চলে আসে, তবুও সে চোখের জল মুছে বলে, ঠিক আছে, আপনাকে আমার বিয়ে করতে হবে না। আমি ফুপুকে বলে দিব যে এই বিয়েটা ভেঙে যেন দেয়। আমারও একটা আত্মসম্মান তো আছে। যে লোক আমাকে এভাবে বলে তাকে তো আমি কোনোদিনও বিয়ে করব না। এই বলে সে চলে যায়। আর সাজিদ একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমায় ক্ষমা করে দিও সুনীতি। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু আমি যে অন্য একজনকে ভালোবাসি, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কিন্তু মাকেও আমি সরাসরি না বলতে পারিনি, তাই আমায় এমনটা করতে হলো যেন বিয়েটা না হয়। এবার আশা করি সব ঠিক হয়ে যাবে। সুনীতি ভার্সিটি থেকে বাসায় ফিরে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাগে তার চোয়াল কাঁপছে। কিভাবে সাজিদ তাকে এতটা অপমান করলো? সে কি ভেবেছে সুনীতি সব মুখ বুঝে মেনে নিবে? তেমনটা মোটেই না। সুনীতি প্রতিবাদ করতে জানে। এদিকে নয়না খন্দকার ক্রমাগত দরজা ধাক্কিয়ে চলে যায়, কিন্তু সুনীতি দরজা খুলল না। সামিউল খন্দকার অফিস থেকে ফিরে এসব দেখে ভীষণ রেগে গেলেন। সুনীতির রুমের সামনে এসে জোরে একটা ধমক দিতেই সুনীতি এসে দরজা খুলে দিল। তার চোখে জল। সামিউল খন্দকার রাগে কণ্ঠে বললেন, এসব কি সুনীতি? কেন এমন করছো? কি সেটা তো বলো। আমি সাজিদ ভাইকে বিয়ে করব না, ব্যাস। আমাকে আর কোনো প্রশ্ন করবে না। সামিউল খন্দকার এবং নয়না খন্দকার দুজনে অবাক হয়ে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারা তাকে অনেক প্রশ্ন করতে লাগলেন, কিন্তু সুনীতি চুপ করে রইল। নিজের জেদে সে অটল। শেষ পর্যন্ত সামিউল খন্দকার বাধ্য হয়ে তার বোন সালমা খন্দকারকে ফোন করে সব জানালেন। সব শুনে সালমা খন্দকার বললেন, তোরা কোনো চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। আমি যখন বলছি সুনীতিকে আমার সাজিদের বউ করে আনবো, তখন তাই হবে। বেশ অহমের সাথে কথাটা বলে তিনি ফোন কেটে দিয়ে রাগে চোখে তাকালেন সাজিদের দিকে। সাজিদ তার সামনে দাঁড়িয়ে আছে। সালমা খন্দকার সাজিদের উদ্দেশ্যে বলে, নিশ্চয়ই তুই কিছু করেছিস। সুনীতিকে আমি খুব ভালো করেই চিনি। ও ছোট থেকে তোকে পছন্দ করে। ও কিছুতেই এই বিয়েতে দ্বিমত করতে পারে না। এখন ভালোই ভালোই সবটাই স্পষ্ট করে বল। সাজিদ সালমা খন্দকারের পায়ের কাছে বসে পড়ে। অনুনয় সুরে বলে, আমায় ক্ষমা করে দিও মা। আমি আমি সুনীতিকে বিয়ে করতে পারবো না। কেন? তোর কি সুনীতিকে পছন্দ নয়, নাকি সে তোর যোগ্য নয়? এমনটা নয় মা। আরও স্পষ্ট করে যদি বলি, তাহলে শুধু সুনীতিই নয়, আমার পক্ষে আর কোনো মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। এর কারণ কি জানতে পারি? আমি তোমার কাছে এসব লুকাতে চাইনি, কিন্তু বলার সাহস পাইনি। আসলে আমি বিবাহিত মা। আমি আমেরিকায় গিয়ে সেখানকার ইভা নামে একটি মেয়েকে ভালোবেসে ফেলি। ইভা আমার জন্য ওর পরিবারকে ছেড়ে দিয়েছে। আমরা কিছুদিন আগে বিয়ে করেছি। আর সাজিদ নিজের সম্পূর্ণ কথা পূর্ণ করতে পারে না। তার আগে সালমা খন্দকার ঠাস করে তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। মা, তুমি আমায় মারলে? তোর সাহস কিভাবে হয় আমাকে না জেনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার? কি ভেবেছিস তুই একটা শ্বেতাঙ্গ বিদেশি মেয়েকে বিয়ে করে একেবারে আমার জানাবি আর আমি এই বিয়েটা মেনে নেব? কিছুতেই না। আমরা একে অপরকে ভালোবাসি মা। আর আমি যে ছোটবেলা থেকে এত ভালোবাসা, এত কষ্টের মধ্যে দিয়ে তোকে বড় করলাম, তার কোনো মূল্য নেই তোর কাছে? আমার জীবনে তোমার গুরুত্ব সবার আগে মা। তাহলে আমি যা বলছি তাই কর। তুই সুনীতিকে বিয়ে কর। তুই চাইলে ইভাকে নিয়ে আমেরিকায় থাকতে পারিস, অসুবিধা নেই। সুনীতি না হয় এই দেশে আমার কাছে থাকবে। আমারও তো কারো একজনের সঙ্গ দরকার, আর সুনীতিকে এসব কিছু জানানোর দরকার নেই। এসব তুমি কি বলছো মা? এমনটা করলে তো এভাও সুনীতি দুজনকে ঠকানো হবে। আমি এমনটা করতে পারবো না। তোকে আমার কথা শুনতেই হবে, আর যদি না শুনিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। মা, শুধু তাই নয়, তোকে তোর বাবার সব সম্পত্তি থেকেও বঞ্চিত করব। তুই বলেছিলি না তোর একটা বিজনেস শুরু করার জন্য 30 লাখ টাকার প্রয়োজন? সেই জন্যই তোকে সুনীতিকে বিয়ে করতে হবে। এর মাধ্যমে সামিউল তোকে এই টাকা দেবে। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। কিন্তু কোনো কিন্তু নয়, মায়েরা যা করো সন্তানদের ভালোর জন্যই করে। যা, আমি ইভার সাথে তোর বিয়েটা মেনে নিলাম। তুই আমেরিকায় ওর সাথে সুখে থাক। শুধু সুনীতিকে এসব জানানোর কোনো দরকার নেই। বছরে 2-3 বার দেশে আসবে, এইটুকুই। বাকিটা আমি সামলে নেব। এতে আমাদের সবার ভালো। আমার কাছে তো তোকে দেওয়ার মতো 30 লাখ টাকা নেই। সে টাকাটা সামিউল তোকে দেবে, আর এর জন্যই তোকে সুনীতিকে বিয়ে করতে হবে। ঠিক আছে মা, যা চাও তাই করব আমি। এই না হলে আমার ছেলে। অভিক পুনরায় তার আর্মি ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আহসান চৌধুরী এসে অভিককে বললেন, এখনই ফিরে যাচ্ছ? এখনো তো 1 সপ্তাহ সময় আছে। এখানে আর মন টিকছে না আব্বু। 1 সপ্তাহ না হয় রেজিমেন্টেই অবস্থান করব। এখন তোমার কোথাও যাওয়া হবে না, ব্যাস। যেদিন ছুটি শেষ হবে সেদিনই যাবে। কিন্তু আব্বু। আমি আর কোনো কথা শুনতে চাই না। অভিকের আপু, তুমি ওকে বুঝিয়ে দাও আমি ঠিক কি বলতে চাইছি। আমি কুলসুম আপার সাথে কথা বলেছি। উনি আমাকে খুব ভালো একটা মেয়ের সন্ধান দিয়েছে।
আমি ঠিক করেছি যে এবার অভিক ফেরার আগেই ওর এঙ্গেজমেন্টটা করিয়ে রাখবো, আর যদি সুযোগ পাই তো কাবিন করিয়ে রাখবো। আমি এসব ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমিও বলে দিলাম তোমাকে বিয়ে করিয়েই ছাড়বো। এই বলে রাহেলা খাতুন অভিকের ব্যাগপত্র কেড়ে নিয়ে বলল, মায়ের জেদের কাছে ছেলেকে নতজানু হতেই হবে। কাল আমরা মেয়ে দেখতে যাচ্ছি, এটাও লাউড অ্যান্ড ক্লিয়ার। অভিক একবার আহসান চৌধুরীর দিকে তাকালো, কিন্তু তিনিও ইশারা করে বুঝিয়ে দিলেন এই ব্যাপারে তিনি আর কিছু করতে পারবেন না। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, মেয়ে না হয় দেখতে যাব, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি আমি দিতে পারছি না। আহসান চৌধুরী বিড়বিড় করে বললেন, তোমার প্রতিশ্রুতির থেকে আল্লাহর ইচ্ছাটাই বেশি কার্যকর। তিনি যদি চান তাহলে তোমার অবিবাহিত তকমা খুব শীঘ্রই মিটবে। সুনীতির সামনে এসে দাঁড়িয়েছে সাজিদ। সালমা খন্দকার রাগী কণ্ঠে সাজিদকে বলছে, সব কিছুর জন্য সুনীতির কাছে ক্ষমা চা। সকালের ঘটনার জন্য আমি অন্তরস্থল থেকে দুঃখিত। আমার উচিত হয়নি তোমায় ওভাবে বলা। আসলে তখন ওই ছেলেটাকে তোমার এত কাছে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, রেগে এত কিছু বলে ফেলেছিলাম। আপনি যা বলেছেন তা অত্যন্ত অপমানজনক। আমি এত কিছুর পর আপনাকে ক্ষমা করতে পারি না। তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি সাজিদের হয়ে। দয়া করে তুই এসব মনে রাখিস না। আমার অনেক স্বপ্ন, তোকে নিজের ঘরে বউ করব। আমার এই স্বপ্নটা নষ্ট করিস না। বলেই তিনি কান্নার ভান করলেন। সালমা খন্দকারের কান্না দেখে সুনীতির মন গলে গেল, তাই সে বলল, তুমি এভাবে কেঁদো না ফুপু। এই বলে সে সাজিদের দিকে তাকিয়ে বলল, শুধুমাত্র ফুপুর কথা ভেবে আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার এমন করার কথা ভাববেন আপনি। আমার বাবা মা আমায় উঁচু মাথায় আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছেন, তাই নিজের সম্মান লঙ্ঘিত হয় এমন কিছুতেই আমি সমর্থন করব না। বলেই সুনীতি একবার সাজিদ আর একবার নিজের ফুফুর দিকে তাকিয়ে চলে গেল। সালমা খন্দকার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চারিদিকে বিয়ের ধুম লেগেছে যেন। সাজসজ্জায় উজ্জ্বল পুরো চৌধুরী বাড়ি, কেননা আগামীকালই সাজিদ ও সুনীতির বিয়ে। সাজিদকে 2 দিনের মধ্যে আমেরিকা ফিরে যেতে হবে, ঠিক সেই কারণে তাড়াহুড়ো করে বিয়ের দিন তারিখ এগিয়ে আনা হয়েছে। এর মধ্যে যতটা পারা যায় ঠিক ততটা আয়োজন করা হচ্ছে। সাগর মলিন চোখের সর্বটা পর্যবেক্ষণ করছে। চোখের পলকেই অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সাগর বুঝতে পারছে না এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে। সেদিন সুনীতিদের বাড়ি থেকে ফেরার পর সালমা খন্দকার তড়িঘড়ি শুরু করেন বিয়ের, আর এখন তারই প্রস্তুতি চলছে। সাগরে কয়দিন তার নজর রেখেছে নিজের বড় ভাইয়ের উপর, তার মধ্যে সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। সাজিদের ফোনটাও তার কাছে দেখছে না। এই ব্যাপারগুলো সাগরকে অবাক করে দিয়েছে। এদিকে সালমা খন্দকার সাজিদের ফোন নিজের জিম্মায় নিয়ে রেখেছেন, কারণ তিনি এখন পুরোপুরি কাউকে ভরসা করতে পারছেন না। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিয়ের আগে সাজিদ তার ফোন ফিরে পাবে না। সাজিদ প্রথমে আপত্তি জানালেও একসময় মেনে নিতে বাধ্য ছিল সে, কেননা সালমা খন্দকার আবারও তাকে ব্ল্যাকমেল করে। এদিকে সকাল থেকে সাজিদের ফোনে ইভার কল এসেছে, যা দেখে সালমা খন্দকার তিতি বিরক্ত। শেষে বাধ্য হয়ে ফোনটা বন্ধ করতে যাবেন, এমন সময় একটা মেসেজ দেখে চমকে উঠলেন। আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা চেক করে মেসেজটা ডিলিট করে ফোন বন্ধ করে রাখলেন। এখন বেশ দুশ্চিন্তা শুরু হয়ে গেল তার। নিঃশ্বাস নিতেও কষ্ট অনুভব হচ্ছে। সব কিছু কি তাহলে তার নাগালের বাইরে চলে যাবে? এমনটা তিনি হতে দেবেন না। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে তিনি বললেন, সাজিদকে এখন কিছু জানানো যাবে না। এই কথাটা জানলে হয়তো সাজিদ বেঁকে বসবে। আমাকে এই দিকটা সামলাতে হবে। সুনীতি পরনে কালো রঙের একটি লেহেঙ্গা, তার মা এটা তাকে এনে দিয়েছে। আগামীকাল যেহেতু বিয়ে, তাই আজ থেকেই খন্দকার বাড়িতে আনন্দ উৎসব শুরু করে দিয়েছে। সুনীতিও এসব কারণে অনেক খুশিতে সুনীতির মুখে হাসির রেখা প্রশস্ত হচ্ছে। যদিও সাজিদের ব্যবহারটা এখনও সে ভুলতে পারেনি, কিন্তু তবুও নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারায় সে বেশ খুশি। সুনীতি তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল। এমন সময় লক্ষ্য করে কেউ তার দিকে কিছু একটা ঢিলের মতো ছুঁড়েছে, যা তার পায়ের কাছে পড়ে আছে। সুনীতি নিচে তাকিয়ে দেখলো একটা কাগজ। সে এই কাগজটা হাতে তুলে নিল, অতঃপর দেখলো সেখানে লেখা আছে, তোমাকে আমি এত সহজে অন্য কারো হতে দেব না, আর যদি বিয়েটা অন্য কারো সাথে হয়েও যায়, বাসরটা কিন্তু আমার সাথেই হবে। এই চিঠি দেখে সুনীতি ভয়ে আটকে উঠল, কিন্তু সেই বিষয়ে কাউকে জানিয়ে এ খুশির পরিবেশ নষ্ট করতে চায়নি। তাই চিঠিটা ছিঁড়ে ফেলে দিল আর হাত জোর করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। ওই মন্টু যেন আমার জীবনে নতুন করে আর কোনো বিপদ আনতে না পারে। সুনীতি এসবে ভাবছিল, এমন সময় তার মা নয়না খন্দকার এসে বলে, মামুনি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো?
নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সুনীতি আচমকা নিজের মাকে জড়িয়ে ধরে। নিজের মেয়ের আচমকা এমন আলিঙ্গনে থমকে গেলেন নয়না খন্দকার। সুনীতির চোখে জল। কিছু কি হয়েছে মামুনি? তুমি এভাবে কাঁদছো কেন? সুনীতির ইচ্ছা করছিল তার মাকে সব খুলে বলতে, কিন্তু সে তাদের আর কোনো দুশ্চিন্তা দিতে চায় না। তাই বলে ওঠে, তোমাদেরকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমার যে ভীষণ কষ্ট হবে। নয়না খন্দকার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে, আমরা তো সব সময় তোমার পাশেই থাকবো। যখন ইচ্ছে আমাদের কাছে ছুটে আসিও, আমরাও যাব তোমার কাছে। মায়ের কথায় কিছুটা স্বস্তি খুঁজে পেল সুনীতি। মাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, তুমি পৃথিবীর সেরা মা। তুমিও আমার কাছে পৃথিবীর সেরা মেয়ে। আমি এখনো সেই দিনগুলো ভুলিনি। বিয়ের পর 5 বছর আমি মা হতে পারিনি। এজন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কত কথা শুনিয়েছে। অবশেষে আল্লাহর কাছে অনেক প্রার্থনা, অনেক কান্নাকাটি করার পর তুমি এলে আমার কাছে। তখনও লোকের কত কথা মেয়ে হয়েছে বলে, কিন্তু আমি আর তোমার বাবা একটুও নাখোশ হইনি, বরঞ্চ খুশি হয়েছিলাম, কারণ আল্লাহ আমাদের ঘরে শেহজাদি পাঠিয়েছে। আমরা তোমাকে নিয়ে সুখে ছিলাম। আমাদের শুধু এতটুকুই চাওয়া, বাকিটা জীবনও তোমার এইরকমই সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক, যেমনটা এখন কাটছে। নিজের মায়ের কথায় সুনীতি আবেগপ্রবণ হয়ে ওঠে। অভিকের মুখোমুখি দাঁড়িয়ে আছেন রাহেলা খাতুন। গতকাল তিনি অভিককে সাথে নিয়ে মেয়ে দেখে এসেছেন। মেয়েটাকে তার ভারী পছন্দ হয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই মেয়েকেই নিজের বাড়ির বউ করে ঘরে তুলবেন। কিন্তু শেষ মুহূর্তে এসে অভিক যেন বেঁকে বসলো। তার বাড়া ভাতে ছাই দিয়ে বলল, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়। আমি তোমার মা, আমার কথা তোমায় শুনতেই হবে। কেন জেদ করছো? মায়ের কথা মেনে নাও না। মেয়েটাকে আমারও ভালো লেগেছে। যেমন দেখতে সুন্দর, তেমনই ভালো ব্যবহার। আপত্তি করার তো কোনো কারণ দেখছি না। বাবা, তুমিও? বাবার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও। আমি যখন বলেছি ওই মেয়েকেই আমার বাড়িতে বউ করে আনবো, তখন ওই মেয়েকেই আমার বাড়ির বউ করে আনবো। এদিকে শুনছি খন্দকার ভাইয়ের মেয়ে মানে সুনীতিরও নাকি কাল বিয়ে, ছেলে নাকি আমেরিকান প্রবাসী। এজন্যই বোধহয় সেদিন আমাদের অপমান করে তাড়িয়ে দিল। আহসান চৌধুরী বিরক্ত সহিত মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, রাহেলা, তুমি শুধু শুধু সহজ বিষয়গুলোকে জটিল করছো। খন্দকার সাহেব এমন মানুষ নয়। তিনি বারবার আমাদের কাছে ক্ষমা চেয়েছেন ওই ঘটনার জন্য। আর সুনীতিরও অভিককে পছন্দ ছিল না, তাই না করেছে। এটা নিয়ে এত জলঘোলা করার কি আছে? থাক, তোমার আর ওদের হয়ে ওকালতি করতে হবে না। আমাদেরও তো বিয়ের দাওয়াত দিয়েছে। আমিও কাল গিয়ে দেখব কেমন ছেলেকে পছন্দ করেছে ওই মেয়ে। সে আমার ছেলের থেকে কোন দিক থেকে এগিয়ে। অভিক এসব কথা শুনে বিরক্ত হচ্ছিল, তাই সে জলদি স্থান ত্যাগ করলো। তার চোখের সামনে হঠাৎ করে সুনীতির চেহারা ভেসে উঠল। অভিক বুঝল না এর কারণ কি। মেয়েটার সেদিনের প্রত্যাখ্যান সে আজও মেনে নিতে পারেনি। এটাই হয়তোবা কারণ এর আগেও এভাবে একজন তাকে প্রত্যাখ্যান করে বাজেভাবে ত্যাগ করেছিল। সেই ঘটনার পর অভিক প্রতিজ্ঞা করেছিল সে আর কখনো বিয়ে করবে না। এসব ভেবে অভিক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। দেখতে দেখতে আরও একটা দিন খুব সুন্দরভাবে কেটে গেল। আজ সুনীতির গায়ে হলুদ। বাড়িতে সেসব কিছুরই আয়োজন চলছে। সুনীতির পরনে আজ হলুদ রঙের একটা সুন্দর লেহেঙ্গা, যা তার সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে তুলেছে। সুনীতির গায়ে হলুদ মাখানোর আয়োজন করা হচ্ছে। সুনীতির খুব ভালোই লাগছে। অন্যদিকে অভিক তার বন্ধু আরাফাতের সাথে মিলে আজও ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে তারা নানা বিষয় নিয়ে আলোচনা করছিল। 2 দিন পরেই তাদের আবার নিজ নিজ কার্যালয়ে ফিরে যেতে হবে। ঘুরতে ঘুরতে হঠাৎ তার একটা কমিউনিটি সেন্টারের পাশে চলে আসে, যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। হঠাৎ করে কয়েকজন তরুণ তরুণী একে অপরকে হলুদ মাখানোর জন্য একে অপরের পিছে পড়ে যায়। একজন তরুণ বাঁচার জন্য অভিকের পেছনে এসে আশ্রয় নেয়। ঠিক এমন সময় ভুলবশত অভিকের গায়ে হলুদ লেগে যায়, যা দেখে অভিক রেগে বলে, হোয়াট দ্য হেল, ড্যাম ইট। অভিক চোখ রাঙিয়ে তাকাতেই ছেলেটি চুপ হয়ে যায়। এদিকে আরাফাত ঠাট্টা করে বলে, কি ব্যাপার বন্ধু, তোর গাল তো দেখি হলুদে হলুদাভ হয়ে গেছে। তোর বিয়ের ফুলও কি তাহলে ফুটতে চলেছে? অভিক এবার রাগে আরাফাতের একটা গাঁটটা মারে। অতঃপর বলে, এসব আমার জন্য না। সেটা তো সময়ই বলবে। এদিকে সুনীতি আয়নার দাঁড়িয়ে নিজেকে দেখছে। হলুদ লেহেঙ্গার সাথে হলুদ মাখা গায়ে তার সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সুনীতির একটু লজ্জাও লাগলো। এমন সময় সালমা খন্দকার এসে তার পিঠে হাত রেখে বলে, তোকে আজ কত সুন্দরী না লাগছে। আমার সাজি যখন তোকে বউ সাজে দেখবে তখন তো চোখই ফেরাতে পারবে না। সুনীতির লজ্জার পরিমাণ আরও বাড়ল।
সালমা খন্দকার নিজের কিছু গহনা সুনীতিকে দিয়ে বলেন, এসব পরে তুই তৈরি হয়ে নিবি। এসবের কি দরকার ছিল ফুপু? এগুলো আমার পরিবারের ঐতিহ্যবাহী সব গহনা। আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর আজ আমি তোকে দিলাম। সুনীতি আর কিছু বলল না। সালমা খন্দকার সুনীতির রুম থেকে বাইরে এসে সাজিদের ফোনটা বের করে একবার তাকিয়ে বলেন, আর কোনো ঝামেলা না হলেই হয়, ভালোই ভালো বিয়েটা হলেই বাঁচি। এসব ভেবেই তিনি সামনের দিকে রওনা দেন। এদিকে সাজিদ গায়ে হলুদ সেরেমনির পর থেকে ইভার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। সালমা খন্দকার তার ফোন কেড়ে নেওয়ার 2 দিন হয়ে গেল। এই 2 দিন সাজিদ ইভার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। না জানি ইভা কতবার তাকে ফোন করেছে। নিশ্চয় সাজিদকে ফোনে না পেয়ে অনেক দুশ্চিন্তা করেছে। সাজিদের এসব ভাবনার মাঝেই সাজিদের সামনে এসে দাঁড়ায় সাগর। সাগরকে দেখে সাজিদ বলে, তুই আমার রুমে কি করছিস? কেন, আমি কি তোর রুমে আসতে পারি না? সেটা আমি কখন বললাম? যাই হোক, বাদ দে, আয় একটা সেলফি তুলে। এসবের কোনো দরকার নেই। কেন দরকার নেই? আজ তোর বিয়ে। বিয়ের দিন মানুষ কত সেলফি তোলে, কত ফটোশ্যুট করে, আর তুই কেমন বেরসিক হয়ে বসে আছিস। আচ্ছা, তোর ফোনটা কোথায়? ফোন আছে কোথাও একটা, আমি খেয়াল করিনি। পরশু থেকে তোর হাতে ফোন দেখছি না। এমনিতেও সবসময় কারো না কারো কল আসতেই থাকে। তুই আমাকে জেরা করা বদ্ধ কর। আচ্ছা, করলাম না জেরা, আয় আমার ফোনে একটা সেলফি তুলবে। বলে সাজিদের সাথে একটা ছবি তুলল। তারপর সাজিদের দিকে একটা পাঞ্জাবি কুর্তা বাড়িয়ে দিল, বলল, এইসব পরে তৈরি হয়ে থাকিস, আম্মু তোকে দিতে, তোকে পড়তে বলেছে। আম্মু কোথায় রে? আম্মুর সাথে একটু আর্জেন্ট কথা ছিল। আম্মু তো সুনীতি আপুদের বাসায়। ও আচ্ছা, তুই যা, আমার একটু রেস্টের প্রয়োজন। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, তোর ফোনটা কোথায় আছে একটু খুঁজিস। বিয়ে বাড়িতে এত লোক ঘোরাফেরা করছে, তোর এত দামি আইফোনটা না আবার চুরি হয়ে যায়। সেসব তোকে ভাবতে হবে না, চুরি হয়ে গেলে আরেকটা কিনে নেওয়ার সামর্থ্য আমার আছে। অ্যাজ ইউ উইশ। বলে সাগর চলে যায়। সাজিদ সাগরে যাওয়ার পরে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। हो 16 बरस की 2 कदम चौखट के बाहर क्या गए तेरे कदमे के दिन आ गए। সুনীতির বিয়ের অনুষ্ঠানে এই গানটা বাজছে, সবাই সে গানের তালে তালে নাচছে। সুনীতির বেস্ট ফ্রেন্ড অহনা আওয়াজ এসেছে সুনীতির বিয়ে উপলক্ষে। সে এসেছে থেকেই নাচে গানে আনন্দে মেতে আছে। এদিকে সুনীতি অহনার উপর রেগে আছে এত লেট করে আসার জন্য। সুনীতি অহনাকে বলেছিল আরও আগে আসতে, কিন্তু অহনা একটু কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। এজন্য অবশ্য সে বারবার সুনীতিকে সরিও বলেছে। সুনীতি তাকে একটু নরমও হয়েছে। অহনা সুনীতির রুমে এসে দেখে পার্লার থেকে লোকেরা তাকে সাজাতে ব্যস্ত। সুনীতিকে তারা বিভিন্ন গহনা পরিয়ে দিচ্ছে, তাতে চড়া মেকআপ। এসব দেখে অহনা বলে, এত ভারী গহনা কি আজকাল কেউ পরে? আর একটু নর্মাল মেকআপ করলেও তো হতো, সাথে ধবধবে ভূত লাগছে। অহনার কথা শুনে পার্লারের লোক হা হয়ে তাকিয়ে থাকে। সুনীতি বলে, ফুপু এসব গয়না দিয়ে গেছেন, এইসব নাকি বংশের গয়না। যাই হোক, এত চড়া মেকআপের দরকার নেই, এই মেকআপ তুলে একটা হালকা মেকআপ করিয়ে দেন। পার্লারের লোকটা খানিক আক্রোশ নিয়ে বলে, আপনার যখন পোষাচ্ছে না তখন আপনি নিজেই মেকআপ করিয়ে দেন। গুড আইডিয়া। বলে নিজেই মেকআপ করতে শুরু করলো, আর খুব সুন্দরভাবেই করাচ্ছিল। নর্মাল ব্রাইড মেকআপে যে কাউকে এত সুন্দর লাগে তা সুনীতিকে না দেখে বোঝাই যেত না। সুনীতি অহনার কাণ্ডে হেসে বলে, তোর খুঁতখুঁতে সব আবার গেল না? এদিকে পার্লারের লোকটা থোতা মুখ ভোতা হয়ে গেল। সে কিছু বলার মতো খুঁজে পেচ্ছে না। অহনা তার দিকে তাকিয়ে চোখ টিপে। এর মধ্যে নয়না খন্দকার এসে তারা দিচ্ছে রওনা দেওয়ার জন্য। সাজিদ বিয়ের সাজে প্রস্তুত। সালমা খন্দকার তাকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু সাজিদ কিছুতেই যেতে রাজি না। সে উল্টো জেদ ধরে বসে আছে ইভার সাথে তাকে কথা বলার সুযোগ করিয়ে না দিলে সে কোথাও যাবে না। সাজিদের এই জেদের কাছে পরাস্ত হতে চাইছে না সালমা খন্দকার। তিনি সাজিদকে প্রথমে বেশ রাগারাগি করছিলেন, তারপর একসময় ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলেন। কিন্তু তাতেও কোনো কাজ হলো না বিধায় বাধ্য হয়ে সাজিদের হাতে তার ফোনটা দিয়ে বললেন, এই নে তোর ফোন, কিন্তু বেশিক্ষণ কথা বলা যাবে না, মাত্র 1 মিনিট। এদিকে সাজিদ ফোনটা দ্রুত হাতে নিয়ে প্রথমে ফোনটা অন করলো, তারপর ইভাকে কল দিল। বেশ কয়েকবার রিং হলো, কিন্তু এবার রিসিভ করলো না। সাজিদ উদ্গ্রীব হয়ে ফোন দিয়ে যাচ্ছে, আর সালমা খন্দকার বিরক্ত হচ্ছেন। একসময় তিনি সাজিদের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলেন, থাক, আর কল দিতে হবে না, বিয়েটা আগে করে নে, তারপর ইভার সাথে মন খুলে কথা বলিস।
এমনটা হয় না আম্মু। আমি ইভাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করেছি আমি। ও এক মুহূর্ত আমার সাথে কথা বলতে না পারলে ছটফট করে, আর 48 ঘন্টা থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ও নিশ্চয়ই দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে। ইভা পাগল হয়ে গেছে কিনা জানি না, কিন্তু আমি এটা বলতে পারি তুই একটা বদ্ধ পাগল হয়ে গেছিস। বিয়ে করতে কত সময় লাগবে? বিয়ের 2 দিন পর তো আমেরিকা চলেই যাচ্ছিস, তখন যত ইচ্ছা হয় কথা বলে নিস। সাজিদ তবুও মানতে চায় না। শেষ পর্যন্ত সালমা খন্দকার বলেন, পাগলামি বন্ধ করে জলদি আমার সাথে চল। তোর সব প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আমার জিম্মায়। যদি আজ তুই বিয়েটা না করিস তাহলে কিন্তু সেসব তুই পাবি না, এমনকি তোর ফোনটাও না। তারপর দেখি তুই কিভাবে আমেরিকায় যাস আর কিভাবে ইবার সাথে যোগাযোগ করিস। আম্মু, তুমি আমায় হুমকি দিচ্ছ? হুমকি না, সতর্কবার্তা। এখন ভেবে দেখ তুই কি করবি। সাজিদ নিশ্চুপ। সালমা খন্দকার চলে যান। এরপর দরজার আড়াল থেকে বেরিয়ে আসে সাগর। সাজিদকে উদ্দেশ্য করে বলে, আমি কি শুনলাম এসব? সাগর ভাই, আমার পরিস্থিতি বোঝার চেষ্টা কর। আমি কিছুতেই তোকে আর আম্মুকে সুনীতি আপুকে ঠকাতে দিব না। আমি সবাইকে সবটা বলে দিব। তুই এমন কিছু করবি না? করব। আমি কখনো এমন জঘন্য অন্যায় মানব না। তোর লজ্জা করে না? তুই বিবাহিত হয়ে আবার বিয়ে করতে চাস, দুটো মেয়ের জীবন নষ্ট করতে চাস? আমি এক্ষুনি সবাইকে ফোন করে সব বলে দিব। সাগর কাউকে কিছু বলতে যাবে তার আগে সাজিদ তার ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে এসে দরজায় তালা মেরে দেয়, যার ফলে সাগর সেই রুমে বন্দি হয়ে যায়। সাগর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। সাজিদ তাকে এই অবস্থায় দেখেই সুনীতিদের বাড়ির উদ্দেশ্যে বরের সাজে রওনা হয়। সুনীতি কনের সাজে বসে আছে, ভীষণ উত্তেজিত অনুভব করছে। এমন সময় বর এসে গেছে শুনে তার হৃদস্পন্দন গতি যেন দ্বিগুণ হলো। অহনা সুনীতির উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, রাহা নেই যাতা? বলেই হাসতে লাগলো। এদিকে সুনীতির লজ্জার ভালো লাগার অদ্ভুত অনুভূতিকে হারিয়ে গেল। সুনীতি ভাবতে লাগলো কিছুক্ষণ পর সে সাজিদের সাথে আজীবনের বন্ধনে জড়িয়ে যেতে চলেছে। এটা ভেবে সে অধর প্রসারিত করে হাসলো। অহনা সেই হাসি লক্ষ্য করলো। আল্লাহর কাছে প্রার্থনা করলো যেন তার বান্ধবীর মুখে এই হাসি সব সময় বজায় থাকে, কোনোদিন যেন এই হাসি মলিন না হয়। সাজিদকে বিয়ের আসরে এনে বসানো হয়েছে। কিছুক্ষণ পরেই বিয়ের কার্যক্রম শুরু হবে। সামিউল খন্দকার ও নয়না খন্দকার উপস্থিত সকল অতিথিকে আমন্ত্রণ জানানোর এবং তাদের সাথে আলাপ করতে ব্যস্ত। আর সালমা খন্দকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সাজিদকে। তাকে কেমন জানি নিশ্চিন্ত লাগছে। এছাড়া তিনি সাগরকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছেন না। এই বিষয়টাও তাকে ভাবিয়ে তুলছে। সালমা খন্দকার এগিয়ে গিয়ে সাজিদকে জিজ্ঞেস করলেন, কি রে, সাগর কোথায়? ওকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। সাগরই তো তোর সাথে আসার কথা ছিল। সাজিদ থামকে যায় এই প্রশ্নে। ভীষণ উদ্বিগ্নতার সাথে তোতলাতে তোতলাতে বলে, সাগর তো আমার সাথে এসেছিল। দেখো, এখানে হয়তো আছে কোথাও। তোমার ছোট ছেলে কি চুপ করে বসে থাকার মানুষ নাকি? সাজিদের কথাটা সালমা খন্দকারের খুব একটা হজম হলো না। তিনি আশেপাশে সাগরকে খুঁজতে লাগলেন। সুনীতির বিয়ে উপলক্ষে আহসান চৌধুরী এবং রাহেলা খাতুনও উপস্থিত হয়েছেন দাওয়াত রক্ষার্থে। রাহেলা খাতুন চারিদিকে তাকিয়ে বলেন, অ্যারেঞ্জমেন্ট তো ভালোই করেছে। এখন একটু দেখি আমার হীরের টুকরো ছেলেকে না করে দিয়ে কেমন ছেলে ওরা পছন্দ করেছে। উফ রাহেলা, তোমাকে নিয়ে আর পারি না। এখনও তুমি এসব ভাবছো? এখানে এসেছো কোথায় নবদম্পতির বিয়ে দেখে তাদের সুখের সংসারের জন্য দোয়া করবে তা না। আমার দ্বারা এত ভালো মানুষই সম্ভব না। ওসব তোমার জন্য। আমার তো এখানে আসার ইচ্ছে ছিল না। নেহাত ওনারা বারবার করে বলেছিলেন, তাই ফেলতে পারিনি। এরই মধ্যে সামিউল খন্দকার আর নয়না খন্দকার এগিয়ে এসে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সামিউল খন্দকার বলেন, আপনারা আশায় আমরা খুব খুশি হয়েছি। আসুন, ভেতরে আসুন। যাচ্ছি। তা বর কোথায়? ওই তো বিয়ের আসরে বসে আছে। বর আমার বড় বোনের ছেলে, ওর সাথেই আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। ও আচ্ছা। রাহেলা খাতুন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। আহসান চৌধুরী বিব্রত বোধ করেন। হালকা হেসে তিনিও রাহেলা খাতুনের পেছনে পেছনে যেতে থাকেন। রাহেলা খাতুন বিয়ের আসরের সামনে এসে সাজিদকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলেন, এই ছেলের থেকে তো আমার অভিক হাজার গুণ ভালো ছিল। হিরে ফেলে কাছের পেছনে ছোট আর কি। রাহেলা, তুমিও না? ওনারা যখন পছন্দ করেছেন তখন সব কিছু দেখেই পছন্দ করেছেন। তাছাড়া ছেলেটা আমেরিকায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে। ওর যোগ্যতা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। মানুষ তো আমেরিকায় গিয়ে কম্পিউটারের দোকানে কাজ করলেও সবাইকে পরিচয় করিয়ে দেয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি কিছু বুঝি না নাকি? সবই ইউএসের সিটিজেনশিপ পাওয়ার ধান্দা। দোহাই লাগে রাহেলা, এসব কথা আর বলো না। আশেপাশে কত লোকের আনাগোনা, কেউ শুনে ফেললে কি ভাববে?